তুই খাবি এমনকি তোর বাপ সহ খাবে বান্দির মেয়ে। মুখ খোল বলছি। সপ্তদশীর কুচকানো মুখে রাগের ঝলক স্পষ্ট। সম্মুখে রূঢ় মানবের রুক্ষ মুঠোয় বন্দি থাকা তার নরম চলখানা অবশ হচ্ছে ক্রমশ। চশমা পরা মায়াবী চোখ দুটো পিটপিট করছে কেমন। নাকের পাতলা ডগাটা মুহূর্তেই রং ধরেছে লাল। সপ্তদশী তক্ষণে ঝাঁকিয়ে ওঠে নিজ মস্তক। ঘটনাপর ভয়ে রূঢ় মানবের রুক্ষ মুঠো খানিক আলগা হতে মাহি কেমন গজগজ করতে করতে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, না বলেছি না? তারপরে জোর করছেন কেন? কথায় কথায় জোর দেখানোটা কি খুব প্রয়োজন নাকি? না প্রয়োজন, তাই না? সপ্তদশীর কথায় কি তেজ! ভুলবশত কণ্ঠ হয়েছে উঁচু। সে কণ্ঠ কানে যেতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা রূঢ় মানবের মুখাবয়বে নামলো আগের ন্যায় পরিবর্তন। ফর্সা ললাট পটে দেখা মিলল অসন্তোষের ছাপ। মোটাসোটা কালচে ভ্রুদয়ের মধ্যাংশ কুঁচকে গেল মুহূর্তেই। বাদামি চোখ জোরে লেপ্টে গেল এক আকাশসম অদৃশ্য আগুনের রেশ। শক্তপোক্ত বা হাতটা তৎক্ষণাৎ মুঠোবন্দী হলেও ডান হাতখানা মুঠোবন্দী করতে গিয়ে বাঁধল আরেক কাণ্ড। যুবকের ডান হাতে ছিল উষ্ণ দুধ ভর্তি একখানা কাচের গ্লাস। মাত্রাতিরিক্ত ক্রোধের চোটে পরুক্ষ হাত আঙ্গুলের জোরালো চাপ বাড়তেই কাচের গ্লাসটা কেমন দুমড়ে মুচড়ে গেল নির্দয় মানবের রুক্ষ হাতের মুঠোয়। মুহূর্তেই চিরবির করে শব্দ তুলে ভাঙ্গা কাচের টুকরোগুলো আলগোছে দেবে গেল মুগ্ধের সম্পূর্ণ হাতে। তীক্ষ্ণ সীসার টুকরোগুলো আচমকা হাতের চামড়া ভেদ করে সম্পূর্ণ হাতটা কেমন ভিজে গেল উষ্ণ তরল রক্তে। রক্ত আঙ্গুলগুলো দাঁড় চুইয়ে চুইয়ে লহুর ছিটে ফোটা কেমন অবহেলায় গড়িয়ে পড়ছে মেঝেতে। এহেন হুটহাট ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মুগ্ধর রক্তে ভেজা হাতের দিকে। মুখাবয়বে একরাশ ভয় ভীতি লেপ্টে সপ্তদশী কেমন হড়বড়িয়ে বলে ওঠে, এটা কি করলেন আপনি? আপনার হাতটা তো কেটে। বাদবাকি বাক্য জিভ খসানোর পূর্বেই ঘটল আরেক বিপত্তি। রূঢ় মানব শক্ত চোয়ালে কটমট করতে করতে তৎক্ষণাৎ টেবিলের ওপর থেকে ধারালো বাটার নাইফটা তুলে নেয় হাতে। অতঃপর চোখের পলকে নাইফের তীক্ষ্ণ সূচালো ডগাটা এগিয়ে আনে সপ্তদশীর কণ্ঠনালী বরাবর। এরূপ আকস্মিক কাণ্ডে আতঙ্কে বাকরুদ্ধ মাহি। বেচারির নিঃশ্বাস আটকে গিয়েছে গলার কাছে। নাইফের সূচালো ডগাটা আদৌ কণ্ঠনালীর মসৃণ চামড়া ভেদ করেছে কিনা কে জানে। অথচ এখনই ভয়ে সপ্তদশীর প্রাণ বেরিয়ে যাবার উপক্রম যেন। এদিকে মুগ্ধ আজ বেপরোয়া, রাগে দিকবিদিক শূন্য মানব শক্ত জলখানা ফুটিয়ে শব্দ তুলছে কটমট। বাদামি চোখ দুটোতে সে কি রাগ তার! এই বুঝি চোখের আগুনে ঝলসে দেবে সপ্তদশীকে। মাহে ভয়ার্ত ফাঁকা ঢোক গিলবার জন্যে এখন। দুর্বল চিত্তে নিঃশ্বাসের গতি ফের টানতেই আচানক সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাত এসে চট করে আঁকড়ে ধরল মাহির নরম চুলের গোছা। তৎক্ষণাৎ চুলের ব্যথায় কোকিয়ে ওঠে সপ্তদশী। পাতলা ঠোঁটের চামড়ায় দাঁত বসিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসের মধ্যে থাকতেই সম্মুখ থেকে ভেসে এলো মুগ্ধের বাজখাই কণ্ঠের হুঙ্কার, আমাকে না বলার স্ফূর্তা কোত্থেকে পেলি তুই জানোয়ারের বাচ্চা? কে দিয়েছে তোকে এই সাহস? একবার ভালো মতো কথা বলেছি বলে ভুলে যাস না আমি কে আর তুই কে। যেখানে তোর মতো হাফ ইঞ্চিকে সাইজ করতে সেকেন্ড খানেকও লাগবে না আমার, সেখানে তুই কিনা আমার সাথে গলাবাজি করিস। কয়েকদিন ধরে মারছি না বলে গায়ে তেল জমেছে তাই না? বেশি লাফালাফি করলে তোর গায়ের তেলে তোকেই চুবিয়ে মারবো। ডু ইউ গেট মি বিচ? সপ্তদশীর কণ্ঠা ভয়ঙ্কর। চেপে রাখা সূচালো নাইফের ডগায়ের সামান্য লহুর উপস্থিতি স্পষ্ট, যেন আরেকটু হলে নাইফের তীক্ষ্ণ আগা খপাত করে ঢুকে পড়বে মাহির নরম কণ্ঠ ভেদ করে। নির্দয় মানিবার সেদিকে এখন বিন্দুমাত্র খেয়াল নেই। তার শরীর জ্বলছে ক্ষোভে। এইটুকুন একটা মেয়ে কিনা কথায় কথায় তার অবাধ্য হয়। এ যে শ্যাডো মনস্টারের না কিছু ব্যক্তিত্বের শানের খেলাফ। রূঢ় মানব গজগজ করছে চলের পেশি টান টান করে। সে যেই না হাতের নাইফটা আরেকটু দাবাতে যাবে, ঠিক তখনই তার ক্রূর দৃষ্টি গিয়ে আচমকা আটকালো সপ্তদশীর ফর্সা মসৃণ কণ্ঠায়। রাজহংসীর ন্যায় দীর্ঘ সুকোমল গ্রীবাদেশের মধ্যাংশে এক বিন্দু তাজা লহু আটকে আছে চকচকে ধারালো চাকুর আগায়। এরূপ দৃশ্যে মুহূর্তেই অনিচ্ছায় দয়ামায়াহীন হৃদয়টা কেমন দুলে উঠল নির্দয় মানবের। বুকের খাঁচায় লুকায়িত বেয়াদব অঙ্গটা কেমন মসুরাতে লাগলো। অনবরত যুবকের হাঁসফাঁস বেড়ে গেল পরক্ষণে। ভেতরে ভেতরে বইতে লাগলো এক অনিয়ন্ত্রিত ঝড়। আশ্চর্য! মানুষ মারা তো
নতুন কিছু নয় তার জন্য, তবুও মেয়েটাকে আজ একটুখানি আঘাত করতেই বুক কাঁপছে কেন তার, মনের মধ্যে অমন হাঁসফাঁস লাগছে কেন। মুগ্ধ ভাববার অবকাশ পেল না, শরীরটা তার বড় অস্থির হলো পর মুহূর্তেই। মুখ ব্যক্তিতে ছড়িয়ে গেল একরাশ বিচলিত ভাবস্রোত। যুবক কেমন অস্থিরতায় ছেড়ে দিল মাহের চুলের গোছা, উদ্ভ্রান্তের ন্যায় নিজ দাম্ভিক হাঁটুখানার ভাঁজ ঠেকালো ফ্লোরের গায়ে। নতমুখে ফোঁপাতে থাকা মাহের মুখ পানে ঘাড় কাত করে তাকিয়ে থাকে যুবক, কেমন উদ্ভ্রান্ত অস্থিরতায় বিরতিহীন আওড়ালো। এই এই চাশমিশ, দেখি দেখি, কথায় ব্যথা লেগেছে দেখি, কতটুকু কেটেছে দেখি, মুখ তোল চাশমিশ, ফোপাচ্ছে মাহি। ঠোঁট উল্টে অনবরত ভেজা চোখ দুটো মুছে যাচ্ছে হাতের উল্টো পিঠে। এদিকে যুবক যে বড় অস্থির সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই তার। মুগ্ধের বাড়ন্ত হাতের রুক্ষ আঙুলের ছোঁয়া গ্রীবাদেশে স্পর্শ করতে গেলে ঝাঁকিয়ে উঠে মাহি, গলার একরাশ কর্কশ ভাব টেনে এনে বলল, থাক, আর জুতো মেরে গরু দান করতে হবে না। নিজে মেরে এখন আবার আসছেন নাটক করতে, যান এখান থেকে বেয়াদব লোক। খবরদার ছোবেন না আমায়, আপনার স্পর্শ এবং আপনাকে আমার জাস্ট অসহ্য লাগে। কয়লা ধুলে কি আর অত সহজে ময়লা যায়? ঠিক তেমনই তিরিক্ষি মেজাজের রূঢ় মানবও অত সহজে ভুলেনি নিজ চিরচেনা খোলস। মাহের অমন আঘাত দেখে একটুখানি অস্থির হলেও পর মুহূর্তে সপ্তদশীর অমন ঝাঁঝালো কণ্ঠে সেই অস্থিরতার ডোর কাটল নিমেষেই। কপাল কুঁচকে গলে গেল ফের। দাঁতের শোনে দাঁত পিষে যুবক কেমন কটমটিয়ে বাড়ন্ত ডান হাতখানা গুটিয়ে নিল আলগোছে। করুর দৃষ্টি মাহের পানে তাক করে উত্তপ্ত কণ্ঠে হিসিয়ে আওড়ালো, ভেবে চিনতে কথা বলছিস বান্দির মেয়ে, দেখিস আবার ভবিষ্যতে কথাটা যেন পাল্টে না যায়। বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, নেক্সট টাইম ভয় পেয়ে আসিস আমার কাছে, প্যালেসের ছাদটা আছে না, তখন ঠিক ওইখান থেকে একদম নিচে ছুঁড়ে মারবো তোকে, জাস্ট আসিস একবার বেয়াদপের বাচ্চা। নাক ফলালো মাহি, মুখাবয়বে টানলো একরাশ বিরক্তির ছাপ। সজ্ঞানে অমন একটা নির্দয় বীজটির কাছে কে যেতে চাইবে শুনে? সে তো ভয়ের চোটে হিঠাহিত জ্ঞান শূন্য হয়ে সামনে যাকে পেয়েছে তার কাছে ছুটে গিয়েছিল। সে কি থরাই জানতো সামনের লোকটাকে? সপ্তদশীর মুখ ঘোরায় অন্যত্র, ভেজা চোখ দুটোর দৃশ্যপট বড্ড ঘোলাটে, গলার কাছটা চিনচিন করছে চিৎকার দিয়ে কাঁদতে না পারায় ব্যর্থতায়। ওদিকে মুগ্ধ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে ফ্লোরে পড়ে থাকা ওষুধের প্যাকেট দুটো আলগোছে তুলে এনে রাখলো টেবিলের ওপর। অতপর শক্ত মুখে কপাল কুঁচকে মেয়েটাকে বলে ওঠে, ওষুধগুলো খেলে খা, না খেলে মরে যা, ঘাটতেরার ঘরের ঘাটতেরা। ঠোঁটের ঠোঁটের কোণ কামড়ে ধরল মাহি। এক মুহূর্ত চোখ দুটো বুজে রেখে নিঃশ্বাস ছাড়ল বড় করে। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো চলতি যুবকের পানে। যুবক গটগট পায়ে এগোচ্ছে ঘরের দরজার দিকে, তার ডান হাত দিয়ে এখনো চুইয়ে পড়ছে লৌহ। সপ্তদশী কপাল গোটায় এবার খানিকক্ষণ চুপ থেকে আচমকা গলা উঁচিয়ে বলে বসে, আপনি কি উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছেন? ব্যস্ত কদম যারা হুট করে থেমে গেল মুগ্ধের। সন্দিগ্ধতায় ঘাড় বাঁকায় সামান্য, কণ্ঠে একরাশ কাট ভঙ্গিমা ঢেলে দাঁত খিচে আওড়ালো, হোয়াট দ্য ফাক আর ইউ মিনিং বান্দির মেয়ে? গলা বাঁকায় মাহি, ডান হাতে তর্জনী উঁচে নাকের ডগায় নেমে আসা চশমাটা আলগোছে ঠেলে দেয় ওপরে। পরক্ষণে ক্ষুদ্রকায় বদনখানি নাড়িয়ে সপ্তদশী উঠে দাঁড়ায় বসার পায়ের ছেড়ে। পায়ের গতি বিছানার পানে ছেড়ে টেনে সে কেমন কাটকাট কণ্ঠে বলল, না মানে, আচ্ছা আমার জন্য আপনারও তো দরদ উতলে পড়ছে দেখে ভাবলাম রাতের নেশা বোধহয় দিনে করে ফেলেছেন। তৎক্ষণাৎ মাথায় আগুন জ্বলে উঠল মুগ্ধের। দাঁত কিরমির করতে করতে রূঢ় মানব ঘুরে দাঁড়ালো পর মুহূর্তে। শক্ত দৃষ্টি তার অদূরের বেড সাইড টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা মাহির পানে পড়তেই যুবক পা টানল সেথায়, গটগটিয়ে মাত্র 4 কদম চলে এলো সপ্তদশীর পেছনে। মুখাবয়বে ভীষণ তেজ নিয়ে শক্ত হাতে সপ্তদশীর কোনোই আঁকড়ে তাকে এক হেঁচকা টানে নিজের দিকে ঘুরিয়ে নেয় বেপরোয়া মুগ্ধ। আহত ডান হাতে মেয়েটার দিকে থাপ্পড় উঁচাতেই সহসা ভয়ে নাক মুখ কুঁচকে যায় মাহি। দু হাতের উল্টো পিঠ উঁচিয়ে আড়াল করে নেয় নিজ মুখ। বেপরোয়া যুবক থমকায়। সপ্তদশীর হাতে থাকা অয়েন্টমেন্টের দিকে চোখ পড়তেই থমকেছে তার হাত। সন্দিগ্ধতায় কুঁচকে গিয়েছে কপাল। রূঢ়ভাষী মানব পরক্ষণে কটমটি আওড়ায়, আবার কোথায় কেটেছে তোর? ধীরে সুস্থে স্থির হলো মাহি।
আলতো করে হাত নামিয়ে আনলো মুখমণ্ডলের ওপর থেকে। মুখে কলু পেটেছে মায়াবিনী। সম্মুখের রূঢ় মানব উত্তরের অপেক্ষায় থাকলেও প্রত্যুত্তর করবার কোনরূপ তাড়া দেখায়নি সে। এতে যেন মুগ্ধের মাথা ভর্তি উত্তপ্ত আগুন নে আর আরেক কৌটা ঘি পড়ল। যুবক কেমন কটমট করতে করতে এসে এক ঝটকায় ছেড়ে দিল মাহির কনুই। অতঃপর শক্ত হাতের তালু দিয়ে নিজ ঘাড় ডলতে ডলতে কিরমির করে আওড়ালো। সবার পেটে যে সবকিছু হজম হয় না তার জলজান্ত প্রমাণকে জানিস বান্দির মেয়ে? অবোধ সপ্তদশী মুখ তুলে তাকায় সম্মুখে। চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো কেমন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল মুগ্ধের পানে। বিহবলতার দূরত্ব বাড়া অধর যুগলের ফাঁক গলে অস্ফুটে বেরুল। কে? ঘাড় কাত করল মুগ্ধ। মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে কর্কশ কণ্ঠে বলল, তুই ছাড়া আর কে বান্দির মেয়ে? অপমানে এ যেন মুখের ওপর অপমান। সপ্তদশীর বেজায় রাগ উঠল, নাকের পাটা ফুলিয়ে সে দু হাত ভাঁজ করল বুকের কাছে। গজগজ করতে করতে বলল, কথায় কথায় ঠেস না মারলে আপনার যে হজম শক্তিতে সমস্যা হয় সেটা তো বলতে পারেন। রাগের পারদ তরতর করে উপরে উঠছে মুগ্ধের। তবুও যুবকের শেখে নিয়ন্ত্রণ নিজের ওপর। সপ্তদশী অসুস্থ বিধায় হাত দুটো আজ লাগাম টেনেছে তার, নয়তো এতক্ষণে ঠিকই তুলকালাম বেঁধে যেত এখানে। রাগে মানব কেমন ফসফস করছে সাপের ন্যায়। ধোয়া তাল গোছে কোমরের পাশে উঁচিয়ে কটমুটিয়ে শুধালো। তারপর লোকটাকে ইচ্ছে মতো কথা শোনানোর সুযোগ পেয়েছে মাহি। তাকে আর এত সহজে হাতছাড়া করে? সপ্তদশী সে কেমন ভেঙচি কেটে ওয়েন্টমেন্টটা এগিয়ে দিল মুগ্ধের পানে। গম্ভীর মুখে অনুভূতিহীন কণ্ঠে বলল, কিচ্ছু না, নিন ক্ষত জায়গায় ওষুধটা নিজে নিজে লাগিয়ে নিয়ে ফেলুন। আপনার গায়ে তো আবার স্পর্শ করা যায় না। তরাক চোখ কুচকায় মুগ্ধ। এবার বাড়িয়ে রাখা অয়েন্টমেন্টের দিকে আরেকবার মাহের পানে দৃষ্টিপাত করতে চলশব্দ হলো মুগ্ধের। যুবক বোধহয় হারালো নিজ হিতাহিত জ্ঞান। সে কেমন দাঁত কিরমির করতে করতে এক পা করে এগুলো মাহের দিকে। তার অমন কাণ্ডে ভরকায় মাহি। এতক্ষণ তোতা পাখির মতো মুখে মুখে তর্ক করলেও এখন কেন যেন বড় ভয় লাগছে তার। শুকনো ফাঁকা ঢোক গেলে পেছাচ্ছে কদম। এর মধ্যে তার পা আটকালো। বিছানার সঙ্গে পেছানোর জায়গা অন্ত হতেই বুক কেঁপে ওঠে মাহির। ভয়ার্ত দৃষ্টি যুবক সম্মুখে তাকাতেই চোখাচোখি হলো রূঢ় মানবের ক্রূর দৃষ্টির সনে। সে এগোচ্ছে, তার গা ছুঁই ছুঁই মাহির বদন। মাহি তৎক্ষণাৎ কোনরূপ উপায়ন্তর না পেয়ে আরেকটু পেছাতেই সে কেমন ঢুলে পড়ল বিছানার কোলে। পড়ে গিয়ে হকচুকিয়ে সামনে তাকাতেই দেখলো মুগ্ধ কেমন দাঁত খিচে বলে যাচ্ছে, তাই না? আমাকে স্পর্শ করা যায় না, অথচ গতকাল আমার স্পর্শ আগে অনুমতি নিয়েছিলি তুই বান্দির মেয়ে। তাহলে এখন আবার স্পর্শ করা যায় না বলে নাটক করছিস কেন? মানে যখন তখন টিপিক্যাল মেয়েদের মতন নাটক না করলে ভাল লাগে না তোর, তাই না? যত সব বেয়াদব মেয়ে ছেলে। রাখ তোর অয়েন্টমেন্ট তোর কাছে। তুই বেশি করে লাগা বান্দির মেয়ে। আসছে নিজের কন্ট্রি দৌড় দেখাতে। সাস আর রাবিশ বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি মুগ্ধ। তক্ষণি পা ছোটালো দরজার পানে। এদিকে সে চলে যেতেই মুখ ভেঙচি কাটে মাহি। নাখোশ ভঙ্গিতে বিড়বিড় করে বলে ওঠে, সবাইকে নিজের মতো মনে করে বেয়াদব লোক। মনস্টার, আপনার হাতের এই অবস্থা কেন? ক্ষত দেখে মনে হচ্ছে এখনো তাজা। দিন আমি ব্যান্ডেজ করে দিই। বিশাল আকৃতির রাজকীয় কক্ষের তকতকে কাচের মেঝেতে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। অদূরের বৃহদাকার আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে মুগ্ধ। গায়ে জড়াচ্ছে শাডো মনস্টারের চিরচেনা বেশভূষা। বেখেয়ালি পুরুষ এখন নিজ ক্ষত হাতখানায় না লাগিয়েছে ব্যান্ডেজ, আর না লাগিয়েছে কোনরূপ অয়েন্টমেন্ট। ক্ষত থেকে নির্বিকারে গড়াচ্ছে লহু। তা দেখেই চিন্তার বুলি আওড়ায় ওঠে অ্যাডউইন। অথচ তার এমন কথা মনস্টারের আদৌ কানে তুলল কিনা কে জানে। লোকটা কেমন গম্ভীর মুখে তৈরি হচ্ছে দেখো। অ্যাডউইন দোনমনো করছে। খানিকক্ষণ চুপ থেকে ফের নিশ্চিন্তিত কণ্ঠে শুধালো, মনস্টার, প্লিজ লেট মি টু ডু দিস। এক পর্যায়ে চকচকে আয়নায় প্রতিবিম্বিত হওয়া অ্যাডউইনের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। ডান হাতে নিজের সিগনেচার ব্রেসলেট পড়তে পড়তে কিরমির কণ্ঠ আওড়ালো, জাস্ট ওয়েল অন ইউর own machine, Edwin. These fucking cheap shots don't affect me at all. So তোর এত আলগা পিরিত দেখাতে হবে না। পরে দেখা যাবে ওষুধের বদলে বিষ মিশিয়ে দিচ্ছিস। আটকে ওঠো অ্যাডউইন। নিজ ব্যক্তিত্বে মিথ্যে কালিমা লাগায় বেচারার মুখটা হয়েছে শক্ত। মনে এক পশলা মেঘ জমিয়ে যুবক কেমন অনর কণ্ঠে বলল, আমি এতটাও বিশ্বাসঘাতক নই মনস্টার। আপনি আমাকে এভাবে অবিশ্বাস করলেন? বাঁকা হাসে মুগ্ধ। মুখের ওপর কালো রঙা ফুল ফেস মাস্কটা
পরে নিয়ে হাত বাড়িয়ে টুপি তুলল মাথায়। পরক্ষণে বাদিকে হাত বাড়াতে এক দুজন নতমুখী গার্ড বেশ বাধ্যতায় একখানা মখমলি কাপড়ে আবৃত একখানা বড়সড় থালা এগিয়ে ধরল মনস্টারের দিকে। থালার সামনে সাজিয়ে 7 ধরনের নামি দামি সুগন্ধি। তার মধ্যে মনস্টার মহাশয় হাত বাড়িয়ে তুলে নিল সিভি কিউটিসান নং 1 ব্র্যান্ডের পারফিউমটা। একবার ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে পারফিউম স্প্রে করে মুগ্ধ কেমন বাঁকা কণ্ঠে বলে ওঠে, যেখানে আমি নিজেই নিজেকে বিশ্বাস করি না সেখানে হু দ্য ফাক ইউ আর। ফুস করে নিঃশ্বাস ফেলল অ্যাডউইন। সে বেশ জানতো মনস্টারের ঠিক উত্তর এমনটাই হবে। তারপরও সে যে কেন এমন প্রশ্ন করে কে জানে। মনস্টার পুরোপুরি তৈরি ভিডিও কনফারেন্সের জন্য। তার দাম্ভিক কদম যারা ঘোরের বাইরে অগ্রসর হতেই পিছনে এগোলো অ্যাডউইন। তড়িঘড়ি করে কিছু একটা ভেবে জানান দিল মনস্টার, খবর পেয়েছি জঙ্গলে কয়েকজন আস্তানা বেঁধেছে, যে কোনো সময় প্যালেসে ঢুকে পড়তে পারে। আপনি জাস্ট অর্ডার করুন মনস্টার, এক্ষুনি সবগুলোকে মাটিতে পুঁতে ফেলবো। শুনল মুগ্ধ। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো পিষে হাসল নীরবে। বাহাত পকেটে গুজে সম্মুখে অগ্রসর তার ব্যস্ত কদম। নির্লিপ্ত কণ্ঠের জবাব শোনা গেল মুহূর্ত ব্যয়ে, ও ফাক অফ অ্যাডউইন, সবকিছু নিয়ে এত প্যারা নিতে নেই। আসতে দে বাস্টারদের, অ্যাটলিস্ট ওরাও জানুক মনস্টার তার শত্রুদের কত আবেগ ঢেলে আদর করে। ওরা আসুক, পরবর্তীতে ওদের গা থেকে মাংস আলাদা করার কাজটা না হয় আমার ফেটস করবে। এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সোচিল বা হাসল অ্যাডউইন। মনস্টারের এহেন কনফিডেন্স তো বড্ড পছন্দ তার। যুবক নীরবে মাথা নাড়িয়ে বলল, ওকে মনস্টার। সামনে প্রজেক্টর চলছে, ভিডিও কনফারেন্সে ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে রাখা মনস্টারের দিকে। বিশাল এক রাজকীয় আসনে পায়ের ওপর পা তুলে বসে আছে মনস্টার। মাথার ওপর অমন বড়সড় গলাকার টুপি থাকলেও তার মুখমণ্ডলের ওপর অন্ধকার বিরাজমান। তার বাঁ দিকে দু হাতে পেছনে ভাঁজ করে আরামে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। ডান দিকে প্রাডা। প্রজেক্টরের পর্দায় দেখা যাচ্ছে গোটা 30 ক্ষমতাবান গ্যাংস্টারদের। প্রত্যেকেই কেমন মাথা নুইয়ে একে নিজেদের বক্তব্য পেশ করে যাচ্ছে। সবার বক্তব্য যখন শেষ প্রান্তে এসে ঠেকেছে, ঠিক তখনই গুরুগম্ভীর রাশভারী কণ্ঠে আওয়াজ তুলল রুশদি কিং। সে কি দরাজ কণ্ঠ তার। সে কণ্ঠের একটুখানি শব্দ শুনতেই কাঁপন ধরেছে প্রত্যেকের বুকে। প্রাণ ভয়ে কেউ তার চোখ তোলার সাধ্য পায়নি। এদিকে রুশদি কিং ভাগ বাটোয়ারায় মত্ত। ডান হাতে একখানা রিভলভার নাড়িয়ে চাড়িয়ে বলে যাচ্ছে, আগামী 3 দিনের মধ্যে শিফ লজিনা স্পেন বর্ডার ক্রস করার আগেই সেখানটায় হামলা বসাবি চাশমিশ। আর ফ্রান্সের ল্যাসেলে পাওয়া কয়লার খনি। সম্পূর্ণ কথাটা শেষ করার পূর্বে পাশ থেকে অ্যাডউইন কেমন ফিস করে বলে ওঠে, মনস্টার, উই আর ইন কনফারেন্স। তড়িৎ মাথায় রক্ত উঠে গেল মনস্টারের। কথার মাঝে ব্যাঘাত তার সহ্য হয় না। এত বড় কথাটা জানা সত্ত্বেও অ্যাডউইনের এহেন হস্তক্ষেপে চিরবিরে উঠে মুগ্ধ। টুপিটা সামান্য উঁচিয়ে সে কেমন আগুন চোখে তাকালো অ্যাডউইনের পানে। বিকট এক হুঙ্কার ছুড়ে আওড়ালো, হাউ ডেয়ার ইউ ইন্টারাপ্ট মি। প্রাণের মা নেই তোর বাস্টার্ড। থতমত খেয়ে বসে অ্যাডউইন তড়িৎ প্রাণের ভয়ে 2 হাঁটু গেড়ে মেঝেতে গেড়ে বসলো। মাথাটা নুয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, মনস্টার, আপনি ভুল না। আসলে আপনি ভিক্টরের জায়গায় চাশমিশ বলেছেন। নিজ দোষ স্বীকারের অপ্রস্তুত মনস্টার তিরিক্ষি মেজাজে দাঁত কিরমির করে তক্ষণে মুঠোবন্দি করে এল 2 হাত। অন্য ক্যামেরায় এতক্ষণ ধরে সবাই দেখছে সব। তবে যেই না মনস্টার ক্যামেরার দিকে ঘুরল, অমনি বেচারারা মাথা নুইয়ে নিল ফের। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে। কটমট ধ্বনিতে ফের আওড়ালো, কালকের মধ্যে ফ্রান্সের ল্যাসেলে পাওয়া কয়লার খনিগুলো নিজেদের আওতায় নিবি। চাশমিশকে বলবি। এবারে নিজেই থেমে গেল মুগ্ধ। নিজ বাক্যে মনোযোগ পড়তেই যেন আকাশ থেকে পড়ল সে। হতবকতার শীর্ষে পৌঁছে গেল মুহূর্তেই। শক্ত চোয়ালে চিরবিরিয়ে বিড়বিড় করল, হোয়াট দ্য ফাক আই এম সেইং। বিরক্ততায় ভরে গিয়েছে মনস্টারের তনমন। ওই বেয়াদব ঘাটতারা মেয়েটা আবারও তার ধ্যানে চড়ে বসেছে, ঠিক আবারও। কিন্তু এবার যুবক টলবে না। নিজের বেয়ারা মনকে অসভ্যতাকে এক প্রকার চুলোয় চড়িয়ে যুবক কেমন গজগজিয়ে উঠে গেল বসা ছেড়ে। কটমট কণ্ঠে কেবল বলল, ফাক অফ এভরিথিং। কথাটা যেন আচমকা মাথার ওপর বজ্রপাতের ন্যায় শোনালো সকলের নিকট।
দ্বিধাদ্বন্দ্বে পড়লেন বেচারারা। গত 1 মাস ধরে মনস্টারের সময়ের জন্য অপেক্ষা করছে তারা। আজ যখন সময় দিতে চাইলো তাও কিনা মাঝপথে থামিয়ে দিল। সকলে যখন হা হুতাশে মত্ত তখন গুরুগম্ভীর ভিক্টর কেমন বিচক্ষণী কায়দায় ভাবতে লাগলো সবকিছু। মনস্টার তখন কি বলল? দুবার চাশমিশ উচ্চারণ করলো, বাট এই চাশমিশটাকে যে কিনা মনস্টারের বিচক্ষণ মস্তিষ্কে কবজা করেছে। ভিক্টর গম্ভীর, কথাটা খুব একটা ঝেড়ে ফেলে দেবার মতো নয়। প্রজেক্টের ক্যামেরা অফ করেছে এডউইন। প্রাডাকে ভেতরে রেখে নিজে চলে গিয়েছে বাইরে। ওদিকে মুগ্ধ কেমন বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে বিশালাকার কাচের তৈরি দেয়ালের সম্মুখে, মাথার টুপি মুখমণ্ডলের মাঝ সবকিছু অবহেলায় গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। যুবকের বাদামি ঠোঁট দুটোর ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। সম্মুখের দেয়ালে, কাচের দেয়ালে প্রতিবিম্বিত নিজ প্রতিবিম্বের পানে তাকিয়ে আছে মুগ্ধ। সিগারে লম্বা লম্বা টান বসিয়ে সে কেমন বিরক্তি ভরা কণ্ঠে নিজ প্রতিবিম্বকে চিরবিরিয়ে বলে ওঠে, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে? এত এত মেয়ে থাকতে ওই এক ঘাড়তেরা বান্দির মেয়েই কেন যখন তখন তোর ঘ্যানে চড়ে বসে? সমস্যা কি তোর? টেস্ট এত খারাপ কেন? এক গ্লাস পানিতে গিয়ে ডুব মর শালা। তাতে যদি লজ্জা হয় তোর? নিজেকে অত গালাগাল দিয়ে কি বোঝাতে চাচ্ছে যুবক? সে কি আদৌ জানে না মুনলাইট তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও কি হয়েছে। হতবম্ব মাহি। সপ্তদশীর সুশ্রী মুখখানায় লেপ্টে গিয়েছে হতভম্বতার ছাপ। মিলার কেমন অস্থির ভঙ্গিতে ছুটে এসেছে দেখো। তার উপর কোনরূপ বলা কওয়া নেই তাকে নিয়ে ফের ছুটল কক্ষের বাইরে। মিলা যতটা অস্থির ঠিক ততটাই হতভম্ব মাহি। মিলার নরম মুঠোয় চেপে রাখা নিজ কবজি সন্ধি খানিক মোচড়াচ্ছে সপ্তদশীর ছুটন্ত তরুণের সঙ্গে পায়ের তাল মেলাতে বড় হিমশিম খাচ্ছে সে। সময় নিয়ে হতভম্বকতা কাটিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছ মিলা? থামলো তরুণীর দুরন্ত কদম। আলগোছে শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। বড় বড় নিঃশ্বাস ফেলে আতঙ্কিত কণ্ঠে বলল, করিডোর দিয়ে এক ঝলক নিচে তাকাও মুনলাইট, বুঝে যাবে সব। কপাল গছালো মাহি। সন্দিগ্ধতায় কুঁচকে গেল চশমা পরা মায়াবী চোখ দুটো। সে কেমন রয়েছে কবজি ছাড়ল মিলার হাতের মুঠো থেকে। অতঃপর গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল করিডোরের রেলিং এর ধারে। আলতো করে মাথা বের করে নিচে খানিক উঁকি দিতেই বুঝি ঝটকা খেল সপ্তদশী। ঝটকার তাড়নায় তক্ষুনি শক্ত করে চেপে ধরল রেলিং এর দ্বার। সপ্তদশীর চোখের দৃষ্টি রয়েছে বিস্ফোরিত। ঠোঁট যুগলের দূরত্ব বেড়েছে হতবাকতায়। সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরে বইয়ের স্তূপ। একে একে গার্ডরা বইগুলো নিয়ে আসছে ওপরে। তাদের গন্তব্য নিশ্চয়ই 3 তলায়। মায়ের হতবাকতায় বাকরুদ্ধ। চমকে তাকিয়ে থাকতেই পাশ থেকে শুধালো শূন্য মিলার সন্ধিহান কণ্ঠ, তুমি বলেছিলে বই আনতে? মাহিরা করল না। তার অবাক ভাবস্রোত এখনো বিরাজমান। নিচে তাকিয়ে থাকতেই হঠাৎ দেখলো গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে থাকা গোলাকার কারুকাজের জায়গাটায় এসে দাঁড়িয়েছে রূঢ় মানব। বুকে 2 হাত বুকে গুজে সে কেমন রয়েছে মাথা তুলে তাকালো ওপরে। মুহূর্তেই চকাচকি হলো দুজনের। আশ্চর্য, মাহি চোখ সরায়নি। উল্টো তার চোখ যেন চিৎকার দিয়ে রূঢ় মানবকে বলছে, আপনি কি পাগল? রূঢ় মানব কি বুঝলো সপ্তদশীর চোখের ভাষা? নয়তো সে কেন অমনভাবে বাঁকা হাসলো? মাথাটা আলগোছে কাত করে সেও বোধহয় একই চোখের ভাষা জানালো। মনে হয় চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। এবং আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।